নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার কথা ভেবে থাকেন অথবা মিউচুয়াল ফান্ডে সদ্য ইনভেস্ট করা শুরু করেছেন, তবে এই ভিডিও অবশ্যই আপনার জন্য। এই ভিডিওতে আমি এমন 5টা পয়েন্টের কথা উল্লেখ করব যেগুলো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে আপনার অবশ্যই জেনে নেওয়া জরুরি। পয়েন্ট নাম্বার 1, আপনি যখনই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন আপনি অবশ্যই মিউচুয়াল ফান্ডের ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্ট করবেন। মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্ট করবেন আপনি তখন দুটো অপশান থাকে, একটা হচ্ছে ডাইরেক্ট অপশান আর একটা হচ্ছে রেগুলার অপশান। এটা দেখা যায় যে মিউচুয়াল ফান্ডে যে ডাইরেক্ট অপশান আর যে রেগুলার অপশান, এই দুটোর মধ্যে এক্সপেন্স রেশিওতে 1%-এর মতো ডিফারেন্স থাকে। এই 1% শুনতে খুব কম মনে হতে পারে, কিন্তু যখন আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করবেন তখন এই 1%-এর ভ্যালু একটা বিরাট ডিফারেন্স তৈরি করে দিতে পারে। চলুন আপনাকে একটা উদাহরণের সাহায্যে দেখিয়ে দিই। ধরুন আপনি মাসে 25,000 টাকা এসআইপি করছেন এবং আপনার ইনভেস্টমেন্ট টেনিওর 30 ইয়ার্স। এইবার আমি যদি ধরে নিই যে আপনার দুটো স্কিমের ক্ষেত্রে অ্যানুয়ালাইজ রিটার্ন 12%, এবার রেগুলার প্ল্যান যেটা তার ক্ষেত্রে এক্সপেন্স রেশিও হলো 2%, কিন্তু যেটা ডাইরেক্ট প্ল্যান আছে তার এক্সপেন্স রেশিও হচ্ছে 1%। তাহলে 30 বছর পর আপনার এই এসআইপির ভ্যালু দাঁড়াবে রেগুলার প্ল্যানের ক্ষেত্রে 5.17 crore আর ডাইরেক্ট প্ল্যানের ক্ষেত্রে তার ভ্যালু দাঁড়াবে 6.46 crore। তাহলে দেখুন যে শুধুমাত্র আপনি ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্ট করার জন্য আপনি 1.29 crore বেশি টাকা পাবেন, আর যদি আপনি রেগুলার প্ল্যানে ইনভেস্ট করেন তাহলে 1.29 crore আপনার লস হবে। এর থেকে আপনি দেখতে পাচ্ছেন যদি আপনি ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্ট করেন তাহলে আপনার রিটার্ন রেগুলার প্ল্যানের থেকে 20% বেশি হবে। এরপরে আসছি পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 2তে আপনাকে জানতে হবে যে ডিফারেন্ট মিউচুয়াল ফান্ড ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু তার ডিফারেন্ট রিস্ক আর ডিফারেন্ট রিটার্ন থাকে। দেখুন মিউচুয়াল ফান্ডের যে ক্যাটাগরি আছে তার মধ্যে ডেট ফান্ডটাকে আমি ছেড়ে দিলাম, তো ডেট ফান্ড বাদ দিলে মেনলি 5টা পপুলার ক্যাটাগরি আছে। প্রথম যে ক্যাটাগরি সেটা হলো ব্যালেন্সড ফান্ড। দেখুন ব্যালেন্স ফান্ডের ক্ষেত্রে কিন্তু 70% আপনার স্টকে ইনভেস্ট হয় আর 30% ডেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট হয়, এবং এর ক্ষেত্রে রিস্ক সব থেকে কম। কারণ কি, এখানে 30% আপনার ডেট ইনস্ট্রুমেন্টে থাকে, কিন্তু দেখুন সেক্ষেত্রে রিটার্নটা কীরকম আসে। আমি এখানেতে এই ব্যালেন্স ফান্ডের ক্যাটাগরি অ্যাভারেজ শো করছি। দেখুন 3 বছরের ক্ষেত্রে এর অ্যাভারেজ রিটার্ন আসে মোটামুটি 11.46%, 5 বছরের ক্ষেত্রে রিটার্ন আসবে 8.78%, আর 10 ইয়ার্সের ক্ষেত্রে এর রিটার্ন আসছে 11.92%। এবার যে পরের ক্যাটাগরিটা আসছে সেটা হচ্ছে লার্জ ক্যাপ ক্যাটাগরি। লার্জ ক্যাপ ক্যাটাগরিতে কি হয়, এর পোর্টফোলিওর 80% লার্জ ক্যাপ স্টকেতে ইনভেস্ট হয়। এর রিস্কটা ব্যালেন্স ফান্ডের থেকে বেশি হয়, কিন্তু আবার ফ্লেক্সি ক্যাপ ফান্ডের থেকে কম হয়। কিন্তু দেখুন সাথে সাথে রিস্কটা যেমন বেশি তেমনিভাবে এর রিটার্নটা কিন্তু বাড়ছে। দেখুন 3 বছরের ক্ষেত্রে এর রিটার্ন আসছে 14.96%, 5 বছরের ক্ষেত্রে রিটার্ন আসছে 10.81%, এবং 10 বছরের ক্ষেত্রে রিটার্ন আসছে 13.40%। এইবার যে পরের ক্যাটাগরিতে আমরা যাব সেটা হচ্ছে ফ্লেক্সি ক্যাপ ফান্ড। দেখা যায় জেনারেলি ফ্লেক্সি ক্যাপ ফান্ডেতে 65% লার্জ ক্যাপ স্টকে থাকে, বাকিটা মিড ক্যাপ বা স্মল ক্যাপ স্টকেতে থাকে। এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে এর ক্ষেত্রে রিস্কটা লার্জ ক্যাপের থেকে বেশি কিন্তু মিড ক্যাপের থেকে কম। যেহেতু এর রিস্কটা আরেকটু বেশি তো এক্সপেক্ট করাই যেতে পারে যে রিটার্নটাও বেশি হবে, এবং অ্যাকচুয়ালি তাই। এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3 বছরের রিটার্ন অ্যাভারেজ আসছে 16.73%, 5 বছরের ক্ষেত্রে রিটার্ন আসছে 11.13%, এবং 10 বছরের ক্ষেত্রে রিটার্ন আসছে 14.48%। এরপরে যে ক্যাটাগরি আসছে সেটা হচ্ছে মিড ক্যাপ। তো মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে কী হয়, এখানে আপনার পোর্টফোলিওর 65% আপনাকে মিড ক্যাপ কোম্পানিতে রাখতে হবে, সুতরাং একটু বেশি রিস্কি হয়ে গেল। সুতরাং মিড ক্যাপের ক্ষেত্রে এর রিস্কটা ফ্লেক্সি ক্যাপের থেকে বেশি কিন্তু আবার স্মল ক্যাপের থেকে কম, এবং যেহেতু এর রিস্কটা আর একটু বেশি তো এর রিটার্নটাও একটু বেশি এক্সপেক্ট করতে পারি। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই দেখা যায় যে এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3 বছরের ক্ষেত্রে রিটার্ন আছে 23.01%, 5 বছরের ক্ষেত্রে রিটার্ন আসছে 11.30%, এবং 10 বছরের ক্ষেত্রে রিটার্ন আসছে 17.80%। এবং শেষে যেটা বলবো সেটা হচ্ছে স্মল ক্যাপ ফান্ড। এই ক্যাটাগরির যে ফান্ডগুলো আছে সবথেকে বেশি রিস্ক আছে স্মল ক্যাপ ফান্ডে, কারণ এই স্মল ক্যাপ ফান্ডেতে এর পোর্টফোলিও 65% স্মল ক্যাপ কোম্পানিতে রাখতে হবে, যেগুলো সবসময় একটু বেশি রিস্কি, কারণ এগুলো সব ছোট কোম্পানি। যখন এখানে রিস্কটাও বেশি তো এক্ষেত্রে রিটার্নটাও আমাকে বেশি পেতে হবে। তো এর ক্ষেত্রে কীরকম রিটার্ন আসছে আসুন দেখা যাক। এর ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে 3 বছরের অ্যাভারেজ রিটার্ন আসছে 28.50%, 5 বছরের ক্ষেত্রে রিটার্ন আসছে 11.07%, এবং 10 বছরের ক্ষেত্রে রিটার্ন আসছে 24.82%। সুতরাং এটা ক্লিয়ার হয়ে গেল
যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যেমন ডিফারেন্ট ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড আছে, তাদের যেমন ডিফারেন্ট রিস্ক প্যারামিটার আছে, তেমনি সেটার উপর ভিত্তি করে তাদের ডিফারেন্ট রিটার্ন প্যারামিটারও আছে। যত রিস্ক কম থাকে তত রিটার্নও কম হয়, যখন রিস্কটা বেশি নেওয়া হয় তখন রিটার্নও বেশি পাওয়া যায়। 3 নম্বর পয়েন্ট, রিটার্ন প্রতি বছর সমান হয় না। অনেকে এটা প্রশ্ন করেন যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে আমি কত % রিটার্ন পাবো। দেখুন, মিউচুয়াল ফান্ডে কিন্তু ওই ফিক্সড ডিপোজিট বা MIS-এর মতো কোনো ফিক্সড রিটার্ন দেওয়া হয় না। মিউচুয়াল ফান্ড কিন্তু এরকম কোনো ইন্টারেস্ট দেয় না। মিউচুয়াল ফান্ডে যেটা হয় সেটা হলো ক্যাপিটাল গেন। একটু ব্যাপারটা বুঝিয়ে দিই। এটা অনেকটা ওই স্টক সেল বিজনেসের মতো। যখন সস্তা দাম আছে তখন আপনি মেটেরিয়ালটা কিনে নিলেন, তারপর আপনি সেটাকে হোল্ড করে রেখে দিলেন। তখন আবার ওই মেটেরিয়ালটার প্রাইসটা বাড়বে, তখন ওটাকে বিক্রি করে আপনি 2 পয়সা কামিয়ে নিলেন। এইটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের থিওরি। সেই জন্য কি হয়, সেন্সেক্স বা নিফটির ভ্যালু যেভাবে চেঞ্জ হয়, মিউচুয়াল ফান্ডের রিটার্নও সেইভাবেই চেঞ্জ হয়। দেখুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি যে গত 20 বছরে মিউচুয়াল ফান্ডের অ্যানুয়ালাইজ রিটার্ন কেমন ছিল। আমি এক্ষেত্রে নিয়েছি যে প্রতি ফিনান্সিয়াল ইয়ারের লাস্ট ট্রেডিং ডেতে, অর্থাৎ 31 মার্চের ডেটা। আর যদি 31 মার্চ শনিবার অথবা রবিবার হয় তবে সেক্ষেত্রে তার আগের দিন নিয়েছি। দেখুন, ডেটা থেকে দেখতে পাচ্ছি যে 2000 সালেতে নিফটির ভ্যালু ছিল 1535 এবং তার রিটার্নটা হচ্ছে 44%, অর্থাৎ আগের বছর যা ছিল তার থেকে 44% বেশি। কিন্তু 2001 সালে গিয়ে দেখুন নিফটির ভ্যালু হয়ে গেছে 1138, অর্থাৎ 2001 সালে আগের বছরের তুলনায় 26% কিন্তু রিটার্ন ডাউন হয়ে গেছে। 2002 সালে একই রকম আছে, এখানে কোনো রকম চেঞ্জ হয়নি রিটার্নের। আবার 2003 সালে দেখুন নেগেটিভ -14%। এইভাবে আপনি দেখতে পাচ্ছেন, আমি আবার সিটেতে শো করেছি, যেগুলো রেড মার্ক করেছি সেগুলো সবই নেগেটিভ রিটার্ন। এবং দেখুন যে রিটার্ন কিন্তু কখনোই ইভেন্টলি ডিস্ট্রিবিউট না, কোনো বছর কম আছে, কোনো বছর খুব বেশি আছে, এইভাবে বিভিন্ন বছর বিভিন্ন রকম রিটার্ন দিয়েছে। কিন্তু যদি আপনি 2000 সাল থেকে নিয়ে একদম 2021 সাল পর্যন্ত দেখেন, তাহলে আপনি যে অ্যাভারেজ রিটার্নটা দেখতে পাচ্ছেন, দেখুন সেটার ভ্যালু আসছে কত, 10.91%। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলে দিই, আমি এই যে রিটার্নটা দেখাচ্ছি এটা কিন্তু এক্সক্লুসিভ অফ ডিভিডেন্ড, অর্থাৎ ওই যে কোম্পানিগুলো ওই বছরেতে কিছু ডিভিডেন্ডও ডিক্লেয়ার করেছে, তো সেই ডিভিডেন্ডের পোর্শনটা কিন্তু আমি অ্যাড করিনি। যদি ডিভিডেন্ডের পোর্শনটা অ্যাড করতাম, এই রিটার্নটা যেটা 10.91% দেখছেন, এর সাথে আরও 3-4% যোগ হয়ে যেত, সেটা দাঁড়াতো প্রায় 14%-এর কাছাকাছি। এক্ষেত্রে একটা জিনিস আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে আপনি লং টার্মে রিটার্ন পাবেন, কিন্তু এর মানে এই নয় যে আপনি প্রতি বছরই রিটার্ন পাবেন। মানে রিটার্নটা কখনোই লিনিয়ার না যে প্রতি বছরই সমান রিটার্ন পাবেন, তা কিন্তু না। কোনো বছর বেশি হতে পারে, কোনো বছর কম হতে পারে, কোনো বছর নেগেটিভও যেতে পারে। তো এই রিটার্ন নিয়ে আমার 4 নম্বর পয়েন্ট, আপনি দেখলেন যে মার্কেট সবসময় ভোলাটাইল থাকে। তো কখনো দেখা যায় যে প্রাইস বেশি আছে, কখনো দেখা যায় প্রাইস কম আছে। সুতরাং যদি এরকম হয় যে আপনি একবারই ইনভেস্ট করলেন এবং সেই সময় মার্কেটের প্রাইস বেশি ছিল এবং তারপরে প্রাইস ডাউন হয়ে গেল, তো সেক্ষেত্রে আপনার লস হয়ে যাওয়ার চান্স খুব বেশি। তো সেই কারণেই আমরা সবসময় অ্যাডভাইস করি যে আপনি যে টাকাটা ইনভেস্ট করতে চান সেই টাকাটাকে আপনি প্রতি মাসে অল্প অল্প করে দিন। এটাকেই বলা হয় SIP বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। অর্থাৎ প্রতি মাসেই আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা একটা নির্দিষ্ট দিনেতে আপনি ইনভেস্ট করছেন। তাহলে কি হলো, তাহলে মার্কেট যখন বেশি হবে তখন আপনি কম ইউনিট পাবেন, কিন্তু আবার যখন মার্কেট কমে যাবে, অর্থাৎ মার্কেট যখন ডাউন থাকবে, তখন আপনি বেশি ইউনিট পাবেন। তো সেক্ষেত্রে কি হলো, যে এখন আপনি কিনছেন সেই আপনার বাইং প্রাইসটা অ্যাভারেজ আউট হয়ে গেল। তো এইটা একটা প্রধান কারণ যে SIP-তে ইনভেস্ট করার জন্য। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে আমরা সবাই মধ্যবিত্ত মানুষ, বেশিরভাগ ক্ষেত্রে আমরা চাকরিজীবী, তো আমাদের তো একসাথে অনেকগুলো টাকা ইনভেস্ট করার ক্ষমতা থাকে না। তো সেক্ষেত্রে কি হয় যে আমরা প্রতি মাসে যে টাকা ইনকাম করি সেই টাকার থেকে খরচাখরচি বাঁচিয়ে যে সামান্য পরিমাণ টাকা আমরা বেঁচে থাকে, তো সেই পরিমাণ টাকা আমরা ইনভেস্ট করতে পারি। তো SIP-তে কি হয় যে মিনিমাম 500 টাকা থেকে আপনি শুরু করতে পারেন। সেই জন্য SIP করার একটা ইম্পর্টেন্ট কারণ হলো যে আপনি স্মল অ্যামাউন্ট, অর্থাৎ অল্প টাকাও আপনি ইনভেস্ট করতে পারবেন প্রতি মাসে মাসে। আর 3 নম্বর পয়েন্টটা হলো SIP-র সুবিধা, সেটা হলো যে আপনার ইনভেস্টমেন্টের একটা ডিসিপ্লিন নিয়ে আসবে। আর এরপরে যে 5 নম্বর পয়েন্ট, এটা আমার খুব ফেভারিট পয়েন্ট, সেটা হলো যে যখন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন তখন যদি শুরুর দিকে আপনার পোর্টফোলিও লাল থাকে, অর্থাৎ আপনার রিটার্ন যদি নেগেটিভ থাকে, তো এটা আপনার জন্য একটা গুড সাইন।
অধিকাংশ ক্ষেত্রে কি দেখা যায় যে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলাম এবং তারপর মার্কেট ডাউন হয়ে গেল এবং আপনি দেখলেন যে আপনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওটা লাল হয়ে গেছে, মানে আপনার রিটার্ন নেগেটিভে আছে। তখন আপনার মাথা খারাপ হয়ে যায়, ইস আমি ইনভেস্ট করলাম আর নেগেটিভ হয়ে গেল, আপনি ভয় পেয়ে যান। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এইটাই কিন্তু আপনার জন্য গোল্ডেন অপরচুনিটি। কারণ কি? কারণ আপনি ভাবুন, আমি আগেই বলেছি যে মিউচুয়াল ফান্ডটা অনেকটা ওই স্টক অ্যান্ড সেলের বিজনেসের মতো। সুতরাং আপনি যখন স্টক অ্যান্ড সেলের বিজনেস করবেন তো আপনার বাইং প্রাইসটা যত কম হবে ততই তো ভালো না? অর্থাৎ যেই সময় আপনি কিনছেন, অ্যাকুমুলেট করছেন, তখন তো দামটা কম হলেই ভালো, বরং যখন মালটা আপনি বিক্রি করবেন তখন যেন দামটা বেশি থাকে। তো যখন আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা শুরু করছি তখন তো আমি অ্যাকুমুলেট করছি, মানে আরও বেশি বেশি ইউনিট কিনছি। তো যখন আমি কিনছি তখন তো দাম কম হলেই ভালো না? তো সুতরাং তখন যদি লাল থাকে ভালো, মানে আরও বেশি বেশি ইউনিট পাবেন। মার্কেট যত ডাউন হবে তত আপনি বেশি বেশি ইউনিট কিনতে পারবেন, আপনার অ্যাকুমুলেশনটা আরও বেশি বেশি হবে। হ্যাঁ, যখন আপনি বিক্রি করবেন আজ থেকে 6 বছর 8 বছর বা 10 বছর পরে, তখন তো মার্কেট আপ হবেই, তো তখন আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন। কিন্তু মার্কেট যদি আপ থেকেই থাকে তাহলে তো আপনার সেক্ষেত্রে লাভ কম হবে। তো সুতরাং এটা মনে রাখবেন যে যখন আপনি ইনভেস্ট করা শুরু করছেন সেই সময় যদি মার্কেট ডাউন হয় বা আপনার পোর্টফোলিও লাল থাকে, সেটা কিন্তু আপনার জন্য অ্যাকচুয়ালি একটা আশীর্বাদের মতো। দেখতে আপনার খারাপ লাগতে পারে পোর্টফোলিও লাল আছে বলে, কিন্তু সবসময় এটা মনে রাখবেন যে এটা আপনার জন্য একটা আশীর্বাদের মতো। তো এই ছিল আমার 5টা পয়েন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।